আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানাবিধ কাজ করতে যেয়ে কিন্তু হাড়ের বিভিন্ন ব্যথার সম্মুখীন হয়ে থাকি। যেমন মহিলাদের ক্ষেত্রে কোমরে ব্যথা হয়ে থাকে বা মাসেল পেইন হয়ে থাকে, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সমস্যা হয়ে থাকে। আজ আমরা আজকের আলোচনায় চেষ্টা করব যে বিভিন্ন ধরনের ব্যথা, যেমন জয়েন্টে পেইন, মাসেল পেইন, স্পাইনে পেইন, এই ধরনের ব্যথাগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্থোপেডিক পেইন, জয়েন্ট, বোন ও মাসেল পেইনের সঠিক ব্যবস্থাপনা। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়েন। আপনাদের সাথে আছে আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান, অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গ্রিন লাইফ মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ নুসরাত। স্যার, যেটি বলছিলাম যে আমরা আমাদের প্রতিদিনকার যে কাজকর্ম, স্বাভাবিক কাজকর্ম, সেগুলো করতে যেয়ে কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার সম্মুখীন হয়ে থাকে। যদি আমরা মহিলাদের কথা বলি, যেহেতু তারা হোমমেড কাজগুলো করে থাকে, তখন কিন্তু দেখা যায় যে উঠা বসার যে কাজগুলো, বা ছেলেরা যারা অফিস ওয়ার্ক করছে, মেয়েরাও অফিস ওয়ার্ক করছে, টানা বসে থাকার কারণে তাদের কিন্তু ব্যাক পেইন হয়, স্পাইনে পেইন হয়। এই যে এত ধরনের পেইন, সার্বিকভাবে এটাকে তো আমরা অর্থোপেডিক পেইন বলতে পারি। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে অর্থোপেডিক পেইন বলতে আসলে কি বোঝায়? অর্থোপেডিক্স বিষয়টাই হচ্ছে যে যেই সাবজেক্ট ডিল করে বোনস, মাসেল, টেন্ডনস, তার সাথে নার্ভস টু সাম এক্সটেন্ট। মাস্কুলার স্কেলেটাল সিস্টেম বলি আমরা এটাকে। হোল বডিকে যদি সিস্টেমে ভাগ করি, সো বোন, মাসেল, টেন্ডনস এগুলো নিয়ে যে সিস্টেমটা হিউম্যান বিংয়ের, সেটাকে আমরা বলি মাস্কুলো স্কেলেটাল সিস্টেম। এই সিস্টেমের ইনভলভমেন্টের জন্য যে পেইনগুলো হয়, এক কথায় আমরা এটাকে অর্থোপেডিক্স পেইন বলি। আচ্ছা। এবং এই পেইনটা ইমিডিয়েট হতে পারে ইনজুরির জন্য, তখন সেটাকে অ্যাকিউট পেইন বলি। যে একটা মানুষ একটা ট্রমা অথবা একটা অ্যাক্সিডেন্টাল কারণে দেখা গেলো একটা ফ্র্যাকচার হলো, বোন ভেঙে গেল, তো সেখানে একটা অ্যাকিউট পেইন হয়। আবার অনেক সময় দেখা যায় যে মাসেল ইনজুরি হয়, সেখানে একটা স্ট্রেইন হয়, অথবা টেন্ডন ইনজুরি হয়, সেখানে স্প্রেইন হয়। তো এগুলোও ব্যথার কারণ হয়। আবার অনেক সময়, যেটা আপনি শুরুতেই বলছিলেন, যে যারা ঘরে গৃহস্থলী কাজ করে মেয়েরা, তারা দেখা যায় অনেক সময় ব্যাক পেন নিয়ে অথবা নি পেন নিয়ে কষ্ট পায়। এগুলো অনেক সময় হয় কি, দেখা যায় প্রলংড পশ্চারাল যে পজিশনে সে কাজগুলো করছে, সেই কাজের কারণে কিন্তু অনেক সময় অর্থাৎ সঠিক পশ্চারটা মেইনটেইন করা হয় না, হতে পারে। আবার এজিং এর সাথে একটা বিষয় থাকে, যেটাতেও কিন্তু এই এজ রিলেটেড, যারা ধরেন ওল্ড এজ ফিমেল বেশিরভাগ হয়, যেহেতু সেখানে মেনোপজের একটা বিষয় থাকে। আর মেল সেখানেও হতে পারে, যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। দেখা যায় বোন কিছুটা ডেনসিটি কমে যাচ্ছে, অথবা বোনের যে মিনারেল, বোনের যে কনস্টিটিউয়েন্ট, সেগুলো এজ রিলেটেডের কারণে ডিপ্লিশন হয়, ওই কারণে কিন্তু ব্যথা হয়। অনেক সময় কিন্তু আমরা শুনে থাকি যে মাসেল স্ট্রেংথ, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে যে একটা মানুষের হাড় কতটুকু মজবুত হবে, বা তিনি হাড়ের ব্যথা বা জয়েন্টের ব্যথায় তিনি ভুগবেন কিনা। আরেকটা বিষয় স্যার আপনার কাছে একটু জানতে চাইবো, যে বিভিন্ন ধরনের ব্যথার কারণগুলো আপনি বললেন, ওভারওয়েট বা ওবেসিটি, এটিও কি আসলে ব্যাক পেইনের কারণ হতে পারে? হ্যাঁ, অবশ্যই, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। কারণ দেখেন, আমাদের যদি ওয়েটটা আমরা চিন্তা করি, তাহলে মানুষের ওয়েটটা স্পাইন মানে মেরুদণ্ড দিয়ে, হিপ জয়েন্ট দিয়ে, ফিমার দিয়ে, নি দিয়ে, লেগ দিয়ে, অ্যাঙ্কেল দিয়ে এটা চলে যাচ্ছে। তো যখনই এক্সেস ওয়েট হয়, যেটাকে আমরা ওয়েট বলি, তো এই ব্যথাটা, এই ওয়েটটা যখন এই স্থান দিয়ে, স্পাইন দিয়ে, লিম দিয়ে মানে গ্রাউন্ডে যাচ্ছে, তখন একটা সার্টেন ওয়েটকে আমরা অথবা হিউম্যান বডি মেনটেন করে। যখন ওভারওয়েট হয়, তখন এই যে এজিংয়ের প্রসেসের কারণে যে উইয়ার অ্যান্ড টিয়ার হয়, ওয়েটের কারণে সেটা বাড়ে, এক্সেসিভ উইয়ার অ্যান্ড টিয়ার হয়, অ্যান্ড দ্যাট প্রডিউসেস পেইন। সেই জন্যই আমরা বলি যে দেখো, ওভারওয়েট অলওয়েজ ইজ detrimental to the human body.
আচ্ছা। বডির প্রতি এটা আসলে খারাপ। এজন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখেছি যে শরীরের কোন একটা অঙ্গ, সেটা হাত হতে পারে, সেটা পা হতে পারে, অর্থাৎ আমি হাড়ের কথাই বলছি, যে যে কোনো ধরনের হাড়ের অংশ যদি ব্যথা হয় তখনই কিন্তু তারা মনে করে যে হয় ভিটামিন ডি অথবা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়েছে, অথবা আমরা কখনো এটা চিন্তাটা করি না যে বোনের জায়গায় মাসেলও কিন্তু পেইন হতে পারে। তো আপনি যদি আমাদেরকে একটু ডিটেলস বলতেন আচ্ছা, যে আমি এই বলি। ব্যথাগুলো আসলে কোথা হ্যাঁ, থেকে হ্যাঁ। আসে, উৎপত্তিটা আচ্ছা, কোথায়? সুন্দর প্রশ্ন করছেন। আসলে যদি আমরা বোনসের স্ট্রেংথ চিন্তা করি, ডেভেলপমেন্ট চিন্তা করি, আসলে এই যে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ক্যালসিয়াম একটা ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ বোনস, যেটা বোনসের স্ট্রেংথ দেয়। কিন্তু এই ক্যালসিয়ামটা আসে কোত্থেকে? ডায়েটারি, আমরা খাই। তো আমরা যখনই মুখে খাচ্ছি, এটা অ্যাবজর্পশন হতে হবে আপনার ইন্টেস্টাইন দিয়ে, তারপরে ব্লাডে গিয়ে, তারপরে এটা বোনসে গিয়ে ডিপোজিশন হবে। ওই অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ভিটামিন ডিও ওরাল সোর্স আছে, সানলাইট সোর্স আছে এক্সটেরিয়ার থেকে। তো সেই জন্য যখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে আপনার, তখন ক্যালসিয়াম ভালো অ্যাবজর্পশন হতে পারছে না। সো বোনের যে স্ট্রেংথ ক্যালসিয়াম ডিপোজিশন, সেটাও ভালো হতে পারছে না। তখন বোনটা দেখা যায় যে গ্র্যাজুয়ালি উইক হয়। উইক হলে এই যে ডিপ্লিশন অফ মিনারেল বোনসে, তো সেগুলো তখন ব্যথার কারণ হয়, বোনটা কিছুটা উইক থাকে। তো সে ভিটামিন ডি ডিপ্লিশন অথবা ভিটামিন ডি কম থাকলে মিনারেলাইজেশনটা ভালো হচ্ছে না, তো বোনের স্ট্রেংথটাও সেইভাবে হচ্ছে না, তখন বোন উইক হয়, সো বোন পেইন হয়। একইভাবে যখন মাসেল তার স্ট্রেংথ ডিক্রিজ করে, সো মাসেলও ডিক্রিজের জন্য এই ভিটামিন ডি মাসেলও পেইন হয়। তার এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়েন। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়েন। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে যারা অ্যাথলেটস অথবা যারা ছোট বাচ্চা যারা রয়েছে, টিনেজার, তারা রেগুলার বেসিসে কিন্তু মাঠে খেলাধুলা করছে, যারা প্রফেশনাল অ্যাথলেট তারা খুব রেগুলার বেসিসেই কিন্তু দেখা যায় যে অ্যাকুট ইনজুরি তাদের হচ্ছে, লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে, এবং ঘরে বসে কোনো ধরনের ট্রিটমেন্ট কি করা যেতে পারে কি না? অনেক সময় দেখা যায় আমরা ঘরেও কিন্তু ব্যথা পাচ্ছি, অনেক সময় ঠান্ডা এবং গরম শেক দেওয়া হয়, বিভিন্ন ধরনের মলম বা ক্রিম দেওয়া, মাসাজ করা হয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কতটুকু কার্যকর? স্প্রেন এবং স্ট্রেন যেটা, এটা আমি যদি বলি যে প্রাথমিকভাবে যেটা মানুষ করতে পারে, পাটা প্রথমে আমরা বলি এলিভেশন। যে কোনো ধরনের ট্রমা যখন ফুলে যায়, আমরা বলি পাটা উঁচু করে রাখো। সো পায়ের নিচে বালিশ দিয়ে উনি একটু রেস্ট নিতে পারে, এলিভেশন হলো। আর একটা বলি যে আইস কম্প্রেশন। আইস দিলে হয় কি, যে আঘাতের পরেই যে ফুলে, এই যে ইনফ্লামেশন বলি, এটা আইস দিলে ইনফ্লামেশনটা কম হয়, সো সোয়েলিং কম হয়। সেই জন্য ইনিশিয়ালি আমরা একটু আইস অ্যাপ্লিকেশন করতে পারি, নট হট, কোল্ড আইস অ্যাপ্লিকেশন। তারপরে যেটা বলি হচ্ছে একটা ইলাস্টিক কম্প্রেশন ব্যান্ডেজ পাওয়া যায়, ক্রেপ ব্যান্ডেজ বলি আমরা। যদি ওই ক্রেপ ব্যান্ডেজটা উনি দেয়, তাহলে ওনার ফোলাটা কমে যাবে, উঁচু করে রাখবে। আর ঘরে যদি একটু ব্যথার ওষুধ থাকে, কমলি নাপা, প্যারাসিটামল থাকতেই পারে, তো সেটা ইউজ করতে পারে পেইন রিলিফের জন্য। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, প্রাথমিক চিকিৎসা ঘরে করার পরেও ওনাকে একজন অর্থোপেডিক্সের পরামর্শ এই জন্য নিতে হবে। দেখা গেল ভাঙা আছে, ফ্র্যাকচার আছে, কিন্তু উনি এটাকে ইগনোর করে বাসায় 2-3 দিন দেরি করে আসলো, তো সেটা তার জন্য ঠিক হবে না। সেই জন্য আমরা একটা এক্সরে করি, ফ্র্যাকচার যে নাই সেটা জানার জন্য। আচ্ছা, আর বাকি স্প্রেন স্ট্রেনের জন্য কিন্তু এই চিকিৎসাই যথেষ্ট। আর একটা কথা বলছিলেন, যারা স্পোর্টস অথবা ইয়াং ছেলে যারা খেলাধুলো করে নি জয়েন্টে লিগামেন্ট ইনজুরি হয়, সেটাকে আমরা একটু স্প্রেনের চেয়ে বেশি এই জন্যে বলবো যে লিগামেন্ট ইনজুরি যখন নিতে হয়, তখন নিটা আনস্টেবল হয়ে যায়, স্বাভাবিক চলাচলে বিঘ্নতা ঘটে। আর এইভাবে চলতে পারবে না তা না, কিন্তু চলতে থাকতে লং স্ট্যান্ডিংয়ে দেখা যাবে তার নিটা আর্থাইটিস ডেভেলপ করে। আচ্ছা, তার মানে নিটা আস্তে আস্তে নষ্টর দিকে চলে যাচ্ছে। আর আর্থাইটিস হয়ে গেলে তার চিকিৎসা আবার রিপ্লেসমেন্টের দিকে চলে যাবে। সেই জন্য এখন আমাদের দেশে এই লিগামেন্ট ইনজুরি ডায়াগনোসিস করার জন্য যথেষ্ট অর্থোপেডিক সার্জন সব জায়গায় অ্যাভেলেবল। যার কাছেই যাবে সে দেখে একটু এক্সামিন করে, যদি এমআরআই করে,
তাহলে নির যে লিগামেন্ট ইনজুরি ডিটেকশন পসিবল। আর সার্জারি আমাদের দেশে এখন অ্যাভেলেবল, প্রত্যেকটা অফকোর্স ডিভিশনাল জায়গায় দেখা যায় যে এই লিগামেন্ট ইনজুরির ইয়াংদের অপারেশন হচ্ছে এবং অপারেশনের ফলাফল কিন্তু ভালো। স্যার এই জায়গাটা আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে যারা রেগুলার বেসিসে যাদের লিগামেন্ট ইনজুরিটা হচ্ছে, যদি প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্ট না করা হয় সেটি পরবর্তীতে অস্টিও আর্থ্রাইটিস তাদের হতে পারে। তো একটু জানবো স্যার, অস্টিও আর্থ্রাইটিস তো আলাদা একটা জিনিস, আবার লিগামেন্ট ইনজুরি হচ্ছে আমরা যতটুকু জানি আলাদা জিনিস, কিন্তু দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে নাকি একই জিনিস? না, ফাইন, সুন্দর প্রশ্ন করছে। এটাও বলি যে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে এক ধরনের ডিজেনারেটিভ ডিজিজ, মানে এইজ রিলেটেড, যেখানে হয় কি যে যেমন প্রত্যেকটা জিনিস যখন আপনি ইউজ করতে থাকবেন তার একটা ডিজেনারেশন হয় এইজিংয়ের সাথে। সেম থিং হ্যাপেন ইন আওয়ার জয়েন্ট। তো কমনলি এফেক্ট করে নি জয়েন্টে, হিপেও যে হয় না তা না, কমনলি নি জয়েন্টে এইজের সাথে ওয়েটের সাথে এই জয়েন্টে ডিজেনারেশন হয়ে যেই প্রবলেমটা হয় অস্টিওআর্থ্রাইটিস। মানে জয়েন্টের কিন্তু যখন দুটা বোনস একসাথে জয়েন্ট ফর্ম করে, ওর ঠিক এন্ডের উপরে সুন্দর একটা সাদা কার্টিলেজ থাকে সফট, যাতে ঘর্ষণে ব্যথা না হয়। এই যে ডিজেনারেশন মানে এই কার্টিলেজটা নষ্ট হয়ে যায়। অনেক সময় কার্টিলেজের নিচে বোনসও নষ্ট হয়ে যায়। যারা চিকিৎসা নেয় না, একইভাবে ইগনোর করছে, তাদের দেখা যায় আলটিমেটলি জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তখন ওই জয়েন্টকে আর রিটার্ন ব্যাক করানো যায় না। যেটা আমরা অনেক সময় শুনে থাকি যে এই জয়েন্টে যে ফ্লুইডটা থাকে, ফ্লুইডটা কমে যায় বা শুকিয়ে যায়। হ্যাঁ, তো এটা আসলে ফ্লুইড, যেহেতু ফ্লুইডটা আসছে কোত্থেকে, এই যে কাভারিং যেটা আছে সাইনোভিয়াম জয়েন্টের বাইরে, এই কাভারিংটাতেই ফ্লুইডটা তৈরি করে। তো যখন এগুলো আস্তে আস্তে ডিস্ট্রাকশন হয় তখন ফ্লুইড ন্যাচারালি কিছু কমে। কিন্তু এইটাই যে কারণ মূল তা না, কিন্তু কারণ সব মিলেই ডিজেনারেটিভ আর্থ্রাইটিস বলি। এক্সরে করলে দেখা যায় জয়েন্টটা যে সুন্দর অবস্থা সেটা থেকে সরে আসছে। তো সেই জন্যে এটাকে একটা বলবো যে এখন নি পেইন হয়, এজেড ওম্যান অথবা ম্যান যারাই হোক, তাদের একটু পরামর্শ নেওয়া উচিত। আর্লি চিকিৎসা কি? আর্লি চিকিৎসা হচ্ছে একটু এক্সারসাইজ দিই আমরা, জয়েন্টকে একটু মোবিলাইজ রাখুক। আর ওয়েটটা বেশি থাকলে ওয়েটটা কমাতে বলি। একটু এইখানে হট কম্প্রেশন দিলে সোয়েলিংটা কমে একটু বেটার ফিল করে। এইভাবে যদি ওষুধ না দিয়ে অথবা খুব মাইল্ড অ্যানালজেসিক, আমরা প্যারাসিটামল যেটা বলি, সেইটা দিয়ে এক্সারসাইজ করে ওয়েট রিডাকশন করে সে তার ব্যথাটা থেকে ইমপ্রুভমেন্ট পায়, দ্যাটস ফাইন। আর না হলে দেখা যাবে যদি আরও বেশি এটা জয়েন্ট ডিস্ট্রাকশনের দিকে চলে গেছে, সেটারও চিকিৎসা আছে। চিকিৎসাটা কি? এখন তো অ্যাভেলেবল। বাইরে আগে হতো আমাদের দেশে জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটাকে বলি। জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে গেছে, আমি আমার পেশেন্টকে এইভাবে উদাহরণ দিই, আচ্ছা আপনি চোখে চশমা পড়ছেন কেন? বল স্যার দেখতে পারি না। তারপরে আপনাকে বলছেন আপনি নিজেই কিন্তু ডাক্তারের কাছে গিয়ে চশমা নিচ্ছেন, কিন্তু হাঁটুতে ব্যথা সহজে যেতে চায় না, বলে যাবো, এটা তো কি বলবে, কেটে কি নষ্ট করবে, আসলে তা না। আচ্ছা স্যার, যেহেতু সার্জারির ব্যাপারে কিন্তু সবার একটা ভীতি কাজ করে থাকে, সবাই একটু দুশ্চিন্তায় থাকে যে সার্জারির মতো এত বড় একটা স্টেপ আমি চলে যাব। যারা সার্জারি করতে চায় না, যাদের জয়েন্ট ড্যামেজ হয়েছে বা হাড়ের কোনো সমস্যা হয়েছে, তার বিকল্প যদি কোনো চিকিৎসা নিতে চায়, বিকল্প চিকিৎসাটা কি হতে পারে? আসলে আমি বলি, যেমন ক্যাটারাক্ট হলে লেন্স চেঞ্জ করতে হবে, ঠিক জয়েন্ট যদি ডিস্ট্রাকশন, কথাটা বুঝেন, একটা হলো জয়েন্ট নষ্ট হয়ে গেছে, আর একটা যে ব্যথা নিয়ে চলছে। সেই জন্যে এই যে অস্টিওআর্থ্রাইটিসের গ্রেডিং আছে 1 2 3 4 5 6, দেখা যায় 1 2 3 আছে, ওখানে রিপ্লেসমেন্ট দরকার নাই। ব্যথা হয়েছে জয়েন্ট সার্জারি করবে নো। তাকে আমরা বললাম প্রথমে এক্সারসাইজ দিব, ওয়েট কমাবো, কিছু অ্যানালজেসিক দিব, আরও আসছে সার্জিক্যালের আগে। যেমন অনেক সময় আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেই জয়েন্টের ভিতরে ইনজেকশন, কিন্তু এটাও কিন্তু শুরুতেই না, হয়তো মাঝামাঝি পর্যায়ে। এক্স্যাক্টলি। তো অনেকে ভালো থাকে। এইভাবে চলতে চলতে দেখা গেল যে অনেকে একদম এন্ড স্টেজে যাচ্ছেই না, তার মানে তার লাগছে না। কিন্তু এমনও তো আছে পেশেন্ট যারা ইগনোর করছে অথবা চিকিৎসা করার পরেও এটাকে থামানো যাচ্ছে না, কিন্তু তার লাইফটা মিজারেবল। কেন? বিকজ অফ পেইন। উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। চিকিৎসা আছে তো। এই ইনফরমেশনটাই জানতে হবে যে মানুষ সুস্থ থাকার জন্য যেহেতু চিকিৎসা ব্যবস্থা আসছে, আপনি কেন রিপ্লেস করবেন না? রিপ্লেস করে নেন সুন্দর জায়গায় ভালো করে, অবশ্যই আপনি আবার আগের মতো হাঁটতে পারবেন, বসতে পারবেন। বুঝতে পারছি? এই ইনফরমেশন মানুষের জানে, কিন্তু ওই
হাঁটু ব্যথা হয়েছে ধরি নিয়ে রিপ্লেসমেন্ট, আমার ইনফরমেশন সেটা না, আমি এটা বলতে চাই না। অর্থাৎ ট্রিটমেন্টগুলো খুব পর্যায়ক্রমে আপনারা করে অবশ্যই, থাকেন। পর্যায়ক্রমে। স্যার এখন একটু অস্টিওপোরোসিস সম্পর্কে জানবো। মানুষ কিন্তু একটু এটার মধ্যে আমার মনে হয় একটু কনফিউজ থাকে যে কোনটা আসলে অস্টিওআর্থ্রাইটিস এবং কোনটা অস্টিওপোরোসিস, ডিফারেন্স কি দুটোর মধ্যে? অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে একটা জয়েন্ট উইয়ার অ্যান্ড টিয়ার হয়ে ডিস্ট্রাকশন হচ্ছে, সেটা অস্টিওআর্থের ডিজেনারেশনের জন্য হচ্ছে। অস্টিওপোরোসিস হচ্ছে তার মিনারেলাইজেশন, বোনের যে সুস্থতা, আমি যদি বাংলায় বলি সুস্থ মানে বোনের ক্যালসিয়াম, ভিটামিন ডি, আরও যেসব ম্যাগনেসিয়াম, ফসফেট আছে, এগুলো যদি আপনি ঠিকমতো দেন তাহলে বোনের স্ট্রেংথ, বোনের কন্ডিশন ভালো থাকে। যেটাকে আমরা বোনের খাবার বলতে পারি। এক্স্যাক্টলি, বাংলায় যদি বোঝাতে সাধারণ মানুষকে। সেজন্য আমাদের দেশে যেমন আমরা যখন পড়ালেখা করছি তখন বলা হতো যে একটা ইয়াং ছেলে, একটা ইয়াং মেয়ে, তারা অবশ্যই আপ টু 30 ইয়ার্স তারা এক্সারসাইজ করবে, কারণ এই 30 ইয়ার্সের ভিতরে বোন বিল্ড আপ হয়। হ্যাঁ, ইয়াং থেকে শুধু আমাদের বাচ্চাদের এখন তো ফ্যাশনই দেখেন, বাচ্চারা স্কুলে যাচ্ছে, খাচ্ছে, ঘরে থাকছে, খেলাধুলার জায়গা নেই, Sedentary এক্সারসাইজ নেই, lifestyle lead সেডেন্টারি। করছে। সো এটা খুবই মানে দুঃখজনক অথবা কষ্টদায়ক। আপনার ছেলে স্কুলে যাবে, লেখাপড়া করবে, তার সময় মতো বিকালে খেলার ব্যবস্থা রাখতে হবে। ইয়াংদেরও এখন দেখুন জিম আছে সব জায়গায়, এক্সারসাইজ করতে হবে। এটা মেল ফিমেল না, সবারই দরকার। আচ্ছা। এতে হয় কি, বোনের যে ডেভেলপমেন্টে এটা হয়। তো 30 ইয়ার্স পর্যন্ত বোন পিক মাস মানে ভালো ডেভেলপ করে। আচ্ছা 30 থেকে 50 ইয়ার্স এটাকে ধরে রাখে, আচ্ছা। তারপরে 50 পরে ডিক্লাইনেশন শুরু হয়। সো এই যে আপনি যদি ভালো করে ডেভেলপমেন্ট করেন বোনসকে, তাহলে এই ডিক্লাইনেশনটা দেরিতে হয়। অর্থাৎ আমরা যদি স্যার এটার সামারিটা বলি যে বোনের ডেভেলপমেন্টের জন্য, সেটা এল্ডার এজে, টিনেজার অথবা হচ্ছে আপনি 30 পর্যন্ত আপনি বলছেন যে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওই সময়টাতে মাসেল স্ট্রেংথ অনেক বেশি হয়, বোনের পিক ডেনসিটি হয়। জি স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য, কারণ আমরা অনেক সময় কিন্তু জানি যে বোনের ব্যথা মানে হচ্ছে বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি বা অ্যাক্সিডেন্টাল বিভিন্ন পেইনের কারণে বা ইনজুরির কারণে হয়ে থাকে। কিন্তু আপনি খুব চমৎকার একটা তথ্য দিলেন যে 30 বছর বয়সের মধ্যে যদি মাসেলের স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা যায় এবং আপনি ডায়েটের কথা বলছিলেন, তাহলে একটা মানুষ সুস্থ সবল থাকতে পারবে এবং অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিসকে রোধ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আবারও। ধন্যবাদ নুসরাত তোমাকেও এই সুন্দর অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।